সৈয়দ আজিজের বৈঠকখানা প্রেজেন্টস রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ। আজকের গল্প ক্ষুধিত পাষাণ। গল্প পাঠ সৈয়দ আজিজ, নারীকণ্ঠ পপি শাহনাজ, করিম খাঁ, রফিকুল ইসলাম বাবু। চলুন তবে শোনা যাক ক্ষুধিত পাষাণ। আমি এবং আমার আত্মীয় পুজোর ছুটিতে দেশ ভ্রমণ সেরে কলকাতায় ফিরে আসছিলাম। এমন সময় রেলগাড়িতে লোকটির সঙ্গে দেখা হয়। তার বেশভূষা দেখে প্রথমটা তাকে পশ্চিম দেশীয় মুসলমান বলে ভ্রম হয়েছিল। তার কথাবার্তা শুনে আরও ধাঁধা লেগে যায়। পৃথিবীর সব বিষয়েই এমন করে আলাপ করতে লাগলেন যেন তার সাথে প্রথম পরামর্শ করেই বিশ্ববিধাতা সব কাজ করে থাকেন। বিশ্ব সংসারের ভিতরে ভিতরে যে এমন সব অজানা নিগূঢ় ঘটনা ঘটছিল, যেমন রাশিয়ানরা যে এত দূর অগ্রসর হয়েছে, ইংরেজদের যে এমন সব গোপন মতলব আছে, দেশীয় রাজাদের মধ্যে যে একটা খিচুড়ি পেকে উঠছে, এ সব কিছুই না জেনে আমরা সম্পূর্ণ নিশ্চিন্ত হয়েছিলাম। আমাদের এই নবপরিচিত আলাপি ভদ্রলোকটি ঈষৎ হেসে বললেন, There happen more things in heaven and earth, Horatio, than are reported in your newspapers. আমরা এই প্রথম ঘর ছেড়ে বের হয়েছি, সুতরাং লোকটির রকম সকম দেখে অবাক হয়ে গেলাম। লোকটি সামান্য উপলক্ষে কখনো বিজ্ঞান বলে, কখনো বেদের ব্যাখ্যা করে, আবার হঠাৎ কখনো পার্সি বয়েত আওড়াতে থাকে। বিজ্ঞান, বেদ, পার্সি ভাষায় আমাদের কোনো রকম দখল না থাকাতে তার প্রতি আমাদের ভক্তি উত্তর বাড়তে লাগলো। এমনকি আমার থিওসফিস্ট আত্মীয়টির মনে দৃঢ় বিশ্বাস হলো যে আমাদের এই সহযাত্রীর সাথে কোনো এক রকমের অলৌকিক ব্যাপারের কিছু একটা যোগ আছে, কোনো একটা অপূর্ব ম্যাগনেটিজম অথবা দৈব শক্তি অথবা সূক্ষ্ম শরীর কিংবা ওই ভাবের একটা কিছু। তিনি এই অসামান্য লোকের সমস্ত সামান্য কথাও ভক্তি বিহ্বল হয়ে মুগ্ধভাবে শুনছিলেন এবং গোপনে নোট করে নিচ্ছিলেন। আমার মনে হলো অসামান্য ব্যক্তিটিও গোপনে তা বুঝতে পারছিলেন এবং কিছুটা খুশিও হয়েছিলেন। গাড়িটি এসে জাংশনে থামলে আমরা দ্বিতীয় গাড়ির অপেক্ষায় ওয়েটিং রুমে সমবেত হলাম। তখন রাত 10:30। পথের মধ্যে কি একটা ব্যাঘাত হওয়াতে গাড়ি অনেক দেরি করে আসবে শুনলাম। আমি ইতিমধ্যে টেবিলের উপর বিছানা পেতে ঘুমোবো স্থির করেছি। এমন সময় সেই অসামান্য ব্যক্তিটি নিম্নলিখিত গল্পটি ফেঁদে বসলেন। সে রাতে আমার আর ঘুম হলো না। তিনি বললেন, রাজ্য চালনা সম্বন্ধে দু একটা বিষয়ে মতান্তর হওয়াতে আমি জুনাগড়ের কাজ ছেড়ে দিয়ে হায়দ্রাবাদে যখন নিজাম সরকারে প্রবেশ করলাম, তখন আমাকে অল্প বয়স্ক মজবুত লোক দেখে প্রথমে বরিচে তুলোর মাসুল আদায়ে নিযুক্ত করে দিল। বরিচ জায়গাটি খুবই মনোরম। নির্জন পাহাড়ের নিচে বড় বড় বনের ভেতর দিয়ে সুস্তা নদীটি, আচ্ছা জানেন তো, সুস্তা হলো সংস্কৃত শব্দ স্বচ্ছতোয়ার অপভ্রংশ। তা সেই সুস্তা নদীটি বনের ভেতর দিয়ে কলকল শব্দ করতে করতে নিপুণ নর্তকীর মতো পদে পদে বাঁক নিয়ে দ্রুত বয়ে চলেছে। ঠিক সেই নদীটির ধারেই পাথর বাঁধানো 150 সোপানযুক্ত অত্যন্ত উঁচু ঘাটের ওপর একটি সাদা পাথরের প্রাসাদ পাহাড়ের পাদদেশে একাকী দাঁড়িয়ে আছে। কাছাকাছি কোথাও কোনো বসতি নেই। বরিচের তুলোর হাট এবং গ্রাম সেখান থেকে অনেক দূরে। প্রায় 250 বছর আগে দ্বিতীয় শাহ মাহমুদ ভোগ বিলাসের জন্য প্রাসাদটি এই নির্জন স্থানে তৈরি করিয়েছিলেন। তখন থেকে স্নানশালার ফোয়ারার মুখ থেকে গোলাপের গন্ধযুক্ত জলধারা ছিটকে উঠতে থাকত। আর সে শীতল নিভৃত ঘরের মধ্যে মার্বেল খচিত মসৃণ পাথরের আসনে বসে কোমল নগ্ন পা জলাশয়ের নির্মল জলে ছড়িয়ে দিয়ে তরুণ পার্সিক রমণীরা স্নানের আগে
চুল খুলে সেতার কোলে নিয়ে দ্রাক্ষাবনের গজল গাইত। এখন আর সে ফোয়ারা খেলে না, সে গানও নেই, সাদা পাথরের উপর শুভ্র চরণের সুন্দর আঘাতও পড়ে না। এখন ওটা আমাদের মতো নির্জন বাস পীড়িত সঙ্গিনীহীন মাসুল কালেক্টরের অতি বৃহৎ এবং অতি শূন্য বাসস্থান। কিন্তু আপিসের বৃদ্ধ কেরানি করিম খাঁ আমাকে এই প্রাসাদে বাস করতে বারংবার নিষেধ করেছিল। বলেছিল, ইচ্ছে হয় দিনের বেলা থাকবেন, কিন্তু কখনো এখানে রাত্রি যাপন করবেন না। আমি হেসে উড়িয়ে দিলাম। ভৃত্যেরা বলল তারা সন্ধে পর্যন্ত কাজ করবে, কিন্তু রাতে এখানে থাকবে না। আমি বললাম, ঠিক আছে, তাই সই। এবারের এমন বদনাম ছিল যে রাতে চোরও এখানে আসতে সাহস করত না। প্রথম প্রথম এসে এই পরিত্যক্ত পাষাণ প্রাসাদের নির্জনতা আমার বুকের ওপর যেন একটা ভয়ঙ্কর ভারের মতো চেপে থাকত। আমি যতটা পারতাম বাইরে থেকে অবিশ্রাম কাজকর্ম করে রাতে ঘরে ফিরে ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়তাম। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই বাড়িটার এক অদ্ভুত নেশা আমাকে ধীরে ধীরে আচ্ছন্ন করে ফেলল। আমার সেই অবস্থার কথা বর্ণনা করা যেমন কঠিন, তেমনি অন্যদের বিশ্বাস করানোও কঠিন। মনে হচ্ছিল পুরো বাড়িটাই যেন একটা জীবন্ত সত্তা, যে আমাকে তার ভেতরের মোহময় আকর্ষণে আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে। বোধহয় এ বাড়িতে পা দেয়া মাত্রেই এই প্রক্রিয়া আরম্ভ হয়েছিল। কিন্তু আমি যেদিন সচেতনভাবে প্রথমের সূত্রপাত অনুভব করি, সেদিনের কথা আমার স্পষ্ট মনে আছে। তখন গ্রীষ্মকালের আরম্ভে বাজার নরম, আমার হাতে কোনো কাজকর্ম ছিল না। সূর্যাস্তের কিছু আগে আমি সেই নদী তীরে ঘাটের নিচের দিকে একটা ধাপে একটা আরাম কেদারা নিয়ে বসেছি। তখন সুস্তা নদী শীর্ণ হয়ে এসেছে। ওপারে অনেকখানি বালুতট অপরাহ্নের আভায় রঙিন হয়ে উঠেছে। এই পাড়ে ঘাটের সিঁড়ির নিচে স্বচ্ছ অগভীর জলের মধ্যে ছোট ছোট নুড়ি পাথরগুলো ঝিকঝিক করে জ্বলছে। সেদিন কোথাও বাতাস ছিল না। নিকটে পাহাড়ে বনতুলসী, পুদিনা, মৌরির জঙ্গল থেকে একটা ঘন সুগন্ধি স্থির আকাশকে ভারাক্রান্ত করে রেখেছে। সূর্য যখন পাহাড়ের আড়ালে ডুবে গেল, তখনই দিনের মঞ্চে যেন এক লম্বা ছায়ার পর্দা নেমে এলো। এখানে পাহাড় কাছাকাছি থাকায় সূর্যাস্তের সময় আলো আর অন্ধকারের মিশ্রণ বেশি সময় থাকে না। ভাবছিলাম ঘোড়ায় চড়ে একটু ঘুরে আসব। এমন সময় সিঁড়িতে কারো পায়ের শব্দ শুনলাম। পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। মনের ভুল ভেবে আবার ফিরে বসতেই একেবারে অনেকগুলি পায়ের শব্দ শোনা গেল, যেন অনেকে মিলে ছুটোছুটি করে নেমে আসছে। ঈষৎ ভয়ের সাথে এক অপরূপ পুলক মিশ্রিত হয়ে আমার সর্বাঙ্গ পরিপূর্ণ করে তুলল। যদিও আমার সামনে কোনো মূর্তি ছিল না, তবুও স্পষ্ট মনে হলো যে এই গরমের বিকেলে একদল আনন্দে মেতে থাকা নারী সুস্তা নদীর জলে স্নান করতে নেমেছে। যদিও সেই সন্ধ্যায় পাহাড় ঘেরা জায়গায় নদীর ধারে নির্জন প্রাসাদে কোথাও বিন্দুমাত্র শব্দ ছিল না, তবু আমার মনে হলো আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, যেন ঝর্ণার অনেকগুলো ধারা একসাথে হাসছে। এমন আনন্দের হাসি আর কথাবার্তার শব্দে একদল স্নান করতে আসা নারী দ্রুত আমার পাশ দিয়ে চলে গেল। তারা যেন আমাকে দেখলই না। যেমন তারা আমার কাছে অদৃশ্য, আমিও তাদের কাছে তেমনি অদৃশ্য। নদী আগের মতোই শান্ত ছিল, কিন্তু আমার কাছে স্পষ্ট মনে হলো স্বচ্ছত আর অগভীর জলে যেন অনেকগুলো হাত চুরির ঝনঝন শব্দ করতে করতে জলের ঢেউ তুলছে। হাসতে হাসতে সখীগণ একে অপরের দিকে জল ছুঁড়ে মারছে, আর যারা সাঁতার কাটছে তাদের পায়ের কাছে জলের ফোঁটা মুক্তোর মতো ছিটকে আকাশে উঠছে। আমার বুক কাঁপতে লাগলো।
সে উত্তেজনা ভয়ের, না আনন্দের, নাকি কৌতূহলের, ঠিক বলতে পারবো না। বড় ইচ্ছে হলো ভালো করে দেখি, কিন্তু কিন্তু সামনে দেখার মতো কিছুই ছিল না। মনে হলো ভালো করে কান পাতলেই ওদের কথা সবটা স্পষ্ট শোনা যাবে, কিন্তু একান্ত মনে কান পেতে কেবল অরণ্যের ঝিল্লি রব শোনা গেল। মনে হলো 250 বছরের কালো পর্দা ঠিক আমার সামনে ঝুলছে। ভয়ে ভয়ে ইচ্ছে হলো তার একটা দিক তুলে ভেতরে দেখি। হয়তো সেখানে বিশাল সভা বসেছে, কিন্তু গাঢ় অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ গুমট ভেঙে হু হু করে একটা বাতাস দিল। তিস্তার স্থির জলতল দেখতে দেখতে অপসরীর ঘন চুলের মতো কুঞ্চিত হয়ে উঠেছে, এবং সন্ধ্যার ছায়াচ্ছন্ন সমস্ত বনভূমি এক মুহূর্তের সঙ্গে মর্মর ধ্বনি করে যেন দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে। স্বপ্নই বলো আর সত্যই বলো, 250 বছরের অতীত থেকে প্রতিফলিত হয়ে আমার সামনে যেন এক অদৃশ্য মরীচিকা ভেসে উঠেছিল। তা মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল। যে মায়াময়ীরা আমার গায়ের উপর দিয়ে দেহহীন দ্রুত পদে শব্দহীন হাসতে হাসতে ছুটে সুস্তার জলে ঝাঁপিয়ে পড়েছিল, তারা ভিজা আঁচলের জল ঝাড়তে ঝাড়তে আমার পাশ দিয়ে উঠে গেল না। বাতাস যেমন করে গন্ধ উড়িয়ে নিয়ে যায়, বসন্তের এক নিঃশ্বাসে তারা তেমনি করে উড়ে চলে গেল। তখন আমার বড় আশঙ্কা হলো এই যে, হঠাৎ বুঝি নির্জন পেয়ে কবিতা দেবী আমার কাঁধে এসে ভর করলেন। আমি বেচারা তুলোর মাসুল আদায় করে খেটে খাই, সর্বনাশী কবিতা দেবী এইবার বুঝি আমার মুন্ডুপাত করতে আসলেন। ভাবলাম ভালো করে খেতে হবে, খালি পেটে সব ধরনের দুরারোগ্য রোগ চেপে ধরে। আমার রাঁধুনিটিকে ডেকে প্রচুর ঘি মশলা সুগন্ধি দিয়ে রীতিমতো মোগলাই খানার হুকুম দিলাম। পরদিন সকালে সমস্ত ব্যাপারটি পরম হাস্যকর বলে মনে হলো। খুশি মনে সাহেবের মতো শোলা টুপি পরে নিজের হাতে গাড়ি চালিয়ে গড়গড় শব্দে নিজ তদন্ত কাজে চলে গেলাম। সেদিন ত্রৈমাসিক রিপোর্ট লিখবার দিন থাকাতে দেরিতে বাড়ি ফেরার কথা, কিন্তু সন্ধ্যা হতে না হতেই আমাকে কে যেন বাড়ির দিকে টানতে লাগলো। কে টানতে লাগলো বলতে পারি না, কিন্তু মনে হলো আর দেরি করা উচিত নয়। মনে হলো সবাই বসে আছে। রিপোর্ট অসমাপ্ত রেখে শোলার টুপি মাথায় দিয়ে সেই সন্ধ্যা ধূসর তরুচ্ছায়া ঘন নির্জন পথ গাড়ির শব্দে সচকিত করে সেই অন্ধকার পাহাড়ের ধারে প্রকাণ্ড নির্জন প্রাসাদে গিয়ে উঠলাম। সিঁড়ির উপরের সামনের ঘরটি বেশ বড়। 3 সারি বড় বড় থামের উপর কারুকার্য খচিত খিলানে বিস্তীর্ণ ছাদ ধরে রেখেছে। এই প্রকাণ্ড ঘরটি নিজের বিপুল শূন্যতায় অহর্নিশি গমগম করতে থাকে। সেদিন সন্ধ্যার আগে তখনও প্রদীপ জ্বালানো হয়নি। দরজা ঠেলে আমি সেই প্রকাণ্ড ঘরে যেমনি প্রবেশ করলাম, অমনি মনে হলো ঘরের মধ্যে যেন একটা হইচই পড়ে গেছে। যেন হঠাৎ সভাভঙ্গ করে চারিদিকের দরজা জানলা ঘর পথ বারান্দা দিয়ে কে কোন দিকে পালালো তার ঠিক নেই। আমি কোথাও কিছু দেখতে না পেয়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। শরীর এক প্রকার আবেশে রোমাঞ্চিত হয়ে উঠল, যেন বহুদিনের হারিয়ে যাওয়া মাথায় দেয়ার সুগন্ধি তেল ও আতরের মৃদু গন্ধ আমার নাকের মধ্যে প্রবেশ করল। আমি সেই অন্ধকার জনমানবহীন প্রকাণ্ড ঘরের প্রাচীন প্রস্তর থামের মাঝখানে দাঁড়িয়ে শুনতে পেলাম ঝরঝর শব্দে ফোয়ারার জল সাদা পাথরের উপর এসে পড়ছে। সেতারে কি সুর বাজছে বুঝতে পারছি না। কোথাও বা সোনার গয়নার মৃদু ঝনঝন আওয়াজ, কোথাও বা নূপুরের ঝুমঝুম শব্দ, কখনো বা বিশাল তামার ঘণ্টায় প্রহর বাজবার শব্দ। অতি দূরে নবতের আলাপ, বাতাসে দোদুল্যমান ঝাড়ের স্ফটিক দোলকগুলির ঠুনঠুন ধ্বনি, বারান্দা থেকে খাঁচার বুলবুলের গান, বাগান থেকে পোষা সারসের ডাক। আমার চতুর্দিকে একটা প্রেত লোকের রাগিনী সৃষ্টি হতে লাগলো। আমার
এমন একটা মোহগ্রস্ত অবস্থা হলো, যেন মনে হলো এই অস্পৃশ্য, অগম্য, অবাস্তব ব্যাপারই জগতে একমাত্র সত্য, আর সবই মিথ্যা মরীচিকা। অর্থাৎ আমি যে শ্রীযুক্ত অমুকের জ্যেষ্ঠ পুত্র, তুলোর মাসুল সংগ্রহ করে 450 টাকা বেতন পাই, আমি যে সোলার টুপি এবং খাটো কর্তা পরে টমটম হাঁকিয়ে অফিস করতে যাই, এই সবই আমার কাছে এমন অদ্ভুত, হাস্যকর, অমূলক মিথ্যা কথা বলে মনে হলো যে আমি সে বিশাল নিস্তব্ধ অন্ধকার ঘরের মাঝখানে দাঁড়িয়ে হা হা করে হেসে উঠলাম। তখনই আমার ভৃত্য প্রজ্বলিত কেরোসিন ল্যাম্প হাতে করে ঘরের মধ্যে প্রবেশ করল। সে আমাকে পাগল মনে করলো কিনা জানি না, কিন্তু তৎক্ষণাৎ আমার স্মরণ হলো যে আমি অমুকচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র শ্রীযুক্ত অমুকনাথ বটে। এটাও মনে ভাবলাম যে জগতের ভেতরে অথবা বাইরে কোথাও কোনো অমূর্ত ফোয়ারা নিত্যকাল উৎসারিত অদৃশ্য আঙুলের ছোঁয়ায় কোনো মায়া সেতারের অনন্ত রাগে ধ্বনিত হচ্ছে কিনা তা আমাদের কবি মহাকবিরাই বলতে পারেন। কিন্তু এ কথা নিশ্চয় সত্য যে আমি বরিচের হাটের তুলোর মাসুল আদায় করে মাসে 400 টাকা বেতন পাই। তখন আবার আমার পূর্বক্ষণের অদ্ভুত মোহ স্মরণ করে কেরোসিনের আলোয় ক্যাম্প টেবিলের কাছে খবরের কাগজ নিয়ে সকৌতুকে হাসতে লাগলাম। খবরের কাগজ পড়ে এবং মোগলাই খানা খেয়ে একটি ক্ষুদ্র কোণের ঘরে প্রদীপ নিভিয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আমার সামনের খোলা জানালার ভেতর দিয়ে অন্ধকার জঙ্গলে ঘেরা আড়ালি পর্বতের উপর দিকে একটি উজ্জ্বল নক্ষত্র অনেক দূরের আকাশ থেকে সেই ছোট ক্যাম্প খাটের দিকে তাকিয়েছিল, যেখানে শ্রীযুক্ত মাসুল কালেক্টর শুয়েছিলেন। এই দৃশ্য দেখে আমি বিস্মিত এবং একটু হাস্যকর বোধ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা বুঝতেই পারিনি। কতক্ষণ ঘুমিয়েছিলাম তাও জানি না। হঠাৎ এক সময় শিউরে জেগে উঠলাম। ঘরে যে কোনো শব্দ হয়েছিল তা নয়, কোনো যে লোক ঢুকেছিল তাও দেখতে পেলাম না। অন্ধকার পর্বতের উপর থেকে অনিমেষ নক্ষত্রটি অস্তমিত হয়েছে এবং কৃষ্ণপক্ষের মলিন ক্ষীণ চাঁদের আলো আমার জানালার ফাঁক দিয়ে খুব দুর্বলভাবে ঘরে ঢুকেছে। কোনো লোকই দেখলাম না, তবু যেন আমার স্পষ্ট মনে হলো কে যেন আমাকে আস্তে আস্তে ঠেলছে। আমি জেগে উঠতেই সে কোনো কথা না বলে কেবল তার আংটি পরা 5টি আঙুলের ইঙ্গিতে অতি সাবধানে তাকে অনুসরণ করতে আদেশ করল। আমি অত্যন্ত চুপি উঠলাম, যদিও সেই শতকক্ষ বিশিষ্ট প্রকাণ্ড শূন্যতাময় নিদ্রিত ধ্বনি এবং সজাগ প্রতিধ্বনিময় প্রকাণ্ড প্রাসাদে আমি ছাড়া অন্য কোনো জনপ্রাণীও ছিল না। তবুও পদে পদে প্রচণ্ড ভয় হচ্ছিল পাছে কেউ জেগে ওঠে। প্রাসাদের অধিকাংশ ঘর বন্ধ থাকত এবং সেসব ঘরে আমি কখনো যাইনি। সে রাতে নিঃশব্দ পদক্ষেপে সংযত নিঃশ্বাসে সেই অদৃশ্য আহ্বান রূপিণীর অনুসরণ করে আমি যে কোথা দিয়ে কোথায় যাচ্ছিলাম তা আজ স্পষ্ট করে বলতে পারবো না। কত সংকীর্ণ অন্ধকার পথ, কত দীর্ঘ বারান্দা, কত গম্ভীর নিস্তব্ধ সুবৃহৎ সভাগৃহ, কত রুদ্ধ বায়ু, ক্ষুদ্র গোপন কক্ষ পার হয়ে যেতে লাগলাম, তার ঠিকানা নেই। আমার অদৃশ্য দূতিটিকে যদিও চোখে দেখতে পাইনি, তবুও তার মূর্তি আমার মনের অগোচর ছিল না। আরব রমণী, ঝোলা আস্তিনের ভেতর দিয়ে শ্বেত পাথরের মতো ধপধপে ফর্সা কঠিন নিটল হাত দেখা যাচ্ছে। টুপির প্রান্ত থেকে মুখের উপরে একটি সূক্ষ্ম বসনের আবরণ পড়েছে। কোমরে একটি বাঁকা ছুরি।
আমার মনে হলো আরব্য উপন্যাসের একাধিক সহস্র রজনীর একটি রজনী আজ উপন্যাস লোক থেকে উড়ে এসেছে। আমি যেন অন্ধকার নিশীথে ঘুমন্ত বাগদাদের দ্বীপ নিভে যাওয়া সংকীর্ণ পথে কোনো এক ভয়ঙ্কর অভিসারে যাত্রা করেছি। অবশেষে আমার দ্যুতি একটি ঘন নীল পর্দার সামনে হঠাৎ থমকে দাঁড়িয়ে যেন নিচের দিকে আঙুল দিয়ে দেখালো। নিচে কিছুই ছিল না, কিন্তু ভয়ে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। আমি অনুভব করলাম সেই পর্দার সামনে মেঝেতে কিংখাবের সাজ পরা একটি ভীষণ মূর্তি কাফরি খোঁজা কোলের ওপর খোলা তলোয়ার নিয়ে 2 পা ছড়িয়ে দিয়ে বসে ঢুলছে। দ্যুতি ধীর গতিতে তার 2 পা ডিঙিয়ে পর্দার এক প্রান্ত তুলে ধরল। ভেতর থেকে একটি পারস্য গালিচা পাতা ঘরের কিছু অংশ দেখা গেল। তক্তের উপর কে বসে আছে দেখা গেল না, কেবল জাফরান রঙের স্ফীত পায়জামার নিম্নভাগে জরির চটি পরা 2খানি ক্ষুদ্র সুন্দর পা গোলাপি মখমল আসনের উপর অলসভাবে রাখা আছে দেখতে পেলাম। মেঝের এক পাশে একটি নীলাভ স্ফটিক পাত্রে কতগুলি আপেল, নাশপাতি, নারাঙ্গি এবং প্রচুর আঙ্গুরের গুচ্ছ সাজানো আছে। তার পাশে 2টি ছোট্ট পেয়ালা এবং একটি স্বর্ণাভ মদিরার কাঁচপাত্র অতিথির জন্য অপেক্ষা করে আছে। ঘরের ভেতর থেকে একটা অপূর্ব ধূপের এক প্রকার মাদক সুগন্ধি ধোঁয়া এসে আমাকে আচ্ছন্ন করে দিল। আমি কম্পিত বুকে সেই খোঁজার প্রসারিত পা দুটি যেমনি ডিঙাতে গেলাম, অমনি সে চমকে উঠল। তার কোলের উপর থেকে তলোয়ার পাথরের মেঝের উপর শব্দ করে পড়ে গেল। সহসা একটা বিকট চিৎকার শুনে চমকে উঠে দেখলাম আমার সেই ক্যাম্প খাটের উপরে ঘরমাক্ত কলেবরে বসে আছি। ভোরের আলোয় কৃষ্ণপক্ষের খণ্ড চাঁদটি জেগে থাকা ক্লান্ত রোগীর মতো ফ্যাকাশে হয়ে গেছে এবং আমাদের পাগলা মেহের আলী তার প্রাত্যহিক প্রথা অনুসারে ভোরবেলা জনশূন্য পথে তাফাত যাও করে চিৎকার করতে করতে হেঁটে চলেছে। এইভাবে আমার আরব্য উপন্যাসের এক রাত্রি শেষ হল, কিন্তু এখনো 1,000 রজনী বাকি আছে। আমার দিনের সাথে রাতের ভারী একটা বিরোধ বেঁধে গেল। দিনের বেলায় শ্রান্ত ক্লান্ত দেহে কর্ম করে যেতাম এবং স্বপ্নহীন মায়াবিনী রাতকে অভিসম্পাত করতে থাকতাম। আবার সন্ধ্যার পরে আমার দিনের বেলার কর্মময় অস্তিত্বকে অত্যন্ত তুচ্ছ, মিথ্যা এবং হাস্যকর বলে মনে হতো। সন্ধ্যার পরে আমি একটা নেশার জালের মধ্যে বিহ্বলভাবে জড়িয়ে পড়তাম। শত শত বছর আগের কোনো এক অলিখিত ইতিহাসের অন্তর্গত আর একটা অদ্ভুত ব্যক্তি হয়ে উঠতাম। আর তখনই বিলিতি খাটো কর্তা আর আঁটো প্যান্টালুনে আমাকে মানাতো না। তখন আমি মাথায় এক লাল মখমলের ফেস তুলে ঢিলা পায়জামা, ফুল কাটা পোশাক এবং রেশমের দীর্ঘ চোগা পরে রঙিন রুমালে আতর মেখে বহু যত্নে সাজ করতাম। সিগারেট ফেলে দিয়ে গোলাপ জল পূর্ণ বিশাল আলবোলা নিয়ে এক উচ্চ গদি বিশিষ্ট বড় কেদারায় বসতাম, যেন রাতে কোন এক অপূর্ব প্রিয় সম্মিলনের জন্য পরমাগ্রহে প্রস্তুত হয়ে থাকতাম। তারপর অন্ধকার যতই ঘনীভূত হতো, ততই কি যে এক অদ্ভুত ব্যাপার ঘটতে থাকতো তা আমি বর্ণনা করতে পারবো না। ঠিক যেন একটা চমৎকার গল্পের কতগুলি ছিন্ন অংশ বসন্তের দমকা বাতাসে এই বিশাল প্রাসাদের বিচিত্র ঘরগুলোর মধ্যে উড়ে বেড়াতো। খানিকটা দূর পর্যন্ত পাওয়া যেত, তারপরে আর শেষ দেখা যেত না। আমিও সেই ঘুরে বেড়ানো বিচ্ছিন্ন অংশগুলো অনুসরণ করে সমস্ত রাত ঘরে ঘরে ঘুরে বেড়াতাম। এই স্বপ্নখণ্ডের ঘুরপাকের মধ্যে
কখনো হেনার গন্ধ, কখনো সেতারের শব্দ, কখনো সুগন্ধি জলের ছিটে মেশানো বাতাসের ঢেউয়ের মধ্যে আমি এক নায়িকাকে মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকের মতো হঠাৎ দেখতে পেতাম। তারই জাফরান রঙের পায়জামা এবং দুটি শুভ্র রক্তিম কোমল পায়ে জরির নাগরা পরা, বক্ষে খুব আঁটো সাঁটোভাবে বাঁধা জরির ফুলকাটা কাঁচুলি, মাথায় একটি লাল টুপি এবং সেটি থেকে সোনার ঝালর ঝুলে তার শুভ্র কপাল এবং দুই গাল জড়িয়ে রয়েছে। সে আমাকে পাগল করে দিয়েছিল। আমি তারই খোঁজে প্রতি রাতে ঘুমের গভীর জগতে, স্বপ্নের জটিল পথভরা মায়ার শহরের গলি আর ঘরে ঘরে ঘুরে বেড়াতাম। একদিন সন্ধ্যের সময় বড় আয়নার দুই দিকে দুই বাতি জ্বালিয়ে যত্ন করে শাহজাদার মতো সাজ করছি। এমন সময় হঠাৎ দেখতে পেলাম আয়নায় আমার প্রতিবিম্বের পাশে ক্ষণিকের জন্য সেই তরুণী ইরানির ছায়া এসে পড়েছে। এক মুহূর্তে সে ঘাড় একটু কাত করল, তার বড় কালো চোখে গভীর আবেগ আর বেদনা মেশানো দৃষ্টিতে তাকালো। লাল ঠোঁটে যেন কিছু বলতে চাইল, কিন্তু ঠিক বলা হলো না। হালকা সুন্দর ভঙ্গিতে নেচে তার যৌবন ভরা শরীরটা দ্রুত ঘুরে উঠল। মুহূর্তের মধ্যেই সে যেন বেদনা, ইচ্ছা, বিভ্রম, হাসি, কটাক্ষ আর অলংকারের ঝলক ছড়িয়ে দিয়ে হঠাৎ হঠাৎ আয়নার মধ্যে মিলিয়ে গেল। এক পাহাড়ি জঙ্গলের সব সুগন্ধ যেন কুড়িয়ে নিয়ে এক ঝাঁক জোরালো হাওয়া এসে আমার দুটো বাতি নিভিয়ে দিল। আমি সব সাজগোজ ছেড়ে ঘরের এক কোণের বিছানায় শুয়ে পড়লাম। শরীরে শিহরণ নিয়ে চোখ বন্ধ করে থাকলাম। চারদিকে সেই বাতাস, সেই পাহাড়ি বনের মিশ্র গন্ধে যেন অনেক আদর, অনেক চুম্বন, অনেক কোমল স্পর্শ ভেসে বেড়াত। কানের কাছে মৃদু শব্দ শুনতাম, কপালে সুগন্ধি নিঃশ্বাসের ছোঁয়া লাগত, আর গালে নরম সুগন্ধি ওড়না বারবার এসে ছুঁয়ে যেত। ধীরে ধীরে যেন কোনো মোহময়ী সাপের মতো কিছু একটা আমাকে জড়িয়ে ধরত। আমি গভীর নিঃশ্বাস ফেলে শরীর ঢিলে করে গভীর ঘুমে ডুবে যেতাম। একদিন দুপুরে আমি ঘোড়ায় চড়ে বের হব ঠিক করলাম। কে আমায় নিষেধ করতে লাগলো জানি না, কিন্তু সেদিন নিষেধ মানলাম না। একটা কাঠের দণ্ডে আমার সাহেবি হ্যাট এবং খাটো কুর্তা দুলছিল। সেগুলো পরতে যাব ঠিক এমন সময় সুস্তা নদীর বালি এবং আড়ালি পর্বতের শুকনো পাতাগুলো উড়িয়ে হঠাৎ এক জোর ঘূর্ণি হাওয়া আমার কুর্তা আর টুপি ঘোরাতে ঘোরাতে উড়িয়ে নিয়ে গেল। সেই হাওয়ার সঙ্গে মিষ্টি হাসির শব্দও ঘুরতে ঘুরতে যেন চারদিকে ছড়িয়ে পড়ল। ক্রমে আরো জোরে উঠতে উঠতে শেষ পর্যন্ত দূরে সূর্যাস্তের দিকে মিলিয়ে গেল। সেদিন আর ঘোড়ায় চড়া হলো না, এবং তার পরদিন থেকে সেই হাস্যকর খাটো কুর্তা এবং সাহেবি হ্যাট পরা একেবারেই ছেড়ে দিয়েছি। আবার সেই দিন মাঝরাতে বিছানার মধ্যে উঠে বসে শুনতে পেলাম কে যেন গুমরে গুমরে বুক ফেটে কাঁদছে, যেন আমার খাটের নিচে, মেঝের নিচে, এই প্রকাণ্ড প্রাসাদের পাথরের ভিত্তির নিচে একটা আর্দ্র অন্ধকার কবরের ভেতর থেকে কেঁদে কেঁদে বলছে, তুমি আমাকে উদ্ধার করে নিয়ে যাও। এই কঠিন মায়া, গভীর নিদ্রা, নিষ্ফল স্বপ্নের সমস্ত দ্বার ভেঙে ফেলে তুমি আমাকে ঘোড়ায় তুলে তোমার বুকের কাছে চেপে ধরে বনের ভিতর দিয়ে, পাহাড়ের উপর দিয়ে, নদী পার হয়ে তোমাদের সূর্যালোকিত ঘরের মধ্যে আমাকে নিয়ে যাও। আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো। আমি কে? আমি কেমন করে উদ্ধার করব? এই বদলে যেতে থাকা স্বপ্নের ভিড় থেকে আমি কাকে ধরে সামনে আনব? কোন সেই সুন্দরী যাকে আমি চাই?
তুমি কবে ছিলে? কোথায় ছিলে? তুমি কি কোনো ঠান্ডা ঝর্ণার ধারে খেজুর গাছের ছায়ায় কোনো গৃহহীন মরুভূমির নারীর কোলে জন্মেছিলে? কোনো বেদুইন ডাকাত কি তোমাকে ফুলের কুঁড়ির মতো মায়ের কোল থেকে ছিঁড়ে নিয়ে দ্রুতগামী ঘোড়ায় তুলে জ্বলন্ত মরুভূমি পেরিয়ে কোনো রাজপ্রাসাদের দাসবাজারে বিক্রি করতে নিয়ে গিয়েছিল? সেখানে কোনো বাদশার লোক তোমার লাজুক নতুন ফুটে ওঠা যৌবন দেখে সোনার মুদ্রা দিয়ে তোমাকে কিনে নেয়, তারপর সমুদ্র পেরিয়ে সোনার পালকিতে করে প্রাসাদের অন্দরমহলে উপহার দেয়? সেখানে কি ভয়ঙ্কর জটিল জীবন? সারেঙ্গির সুর, নূপুরের ঝংকার, সোনার পেয়ালায় মদ, আর তারই মাঝে ছুরির ঝলক, বিষের যন্ত্রণা, তীক্ষ্ণ দৃষ্টির আঘাত, অনেক ধন সম্পদ, কিন্তু তেমনি বন্দি জীবন। দুই পাশে দাসীরা হীরার মতো ঝলমলে গয়না পরে বাতাস করছে, আর বাদশাহ সাদা পায়ের কাছে রত্নখচিত জুতোর সামনে মাথা নত করছে। দরজার বাইরে পাহারাদাররা তলোয়ার হাতে দাঁড়িয়ে। তারপর সেই রক্তমাখা ঈর্ষা আর ষড়যন্ত্রে ভরা জীবনের স্রোতে তুমি ভেসে মরুভূমির ফুলের মতো কোনো নিষ্ঠুর মৃত্যুর দিকে চলে গেলে, অথবা আরও কঠিন এক ভাগ্যের দিকে ছিটকে পড়লে। এমন সময় হঠাৎ সেই পাগলা মেহের আলী চিৎকার করে উঠল, तफत जाओ, सब झूठ है। চেয়ে দেখলাম সকাল হয়েছে। চাপরাশি ডাকের চিঠিপত্র নিয়ে আমার হাতে দিল এবং রাধুনী এসে সেলাম করে জিজ্ঞেস করল, আজ কেমন খানা তৈরি করতে হবে? আমি বললাম, না, আর এ বাড়িতে থাকা হবে না। সেদিনই আমার জিনিসপত্র তুলে আপিসের ঘরে গিয়ে উঠলাম। আপিসের বৃদ্ধ কেরানি করিম খাঁ আমাকে দেখে ঈষৎ হাসল। আমি তার হাসিতে বিরক্ত হয়ে কোনো উত্তর না দিয়েই কাজ করতে লাগলাম। যত বিকেল হয়ে আসতে লাগলো ততই অন্যমনস্ক হতে লাগলাম। মনে হতে লাগলো এখনই কোথাও যাবার আছে। তুলোর হিসেব পরীক্ষার কাজটা নিতান্তই অনাবশ্যক মনে হলো। নিজামের নিজামতো আমার কাছে বেশি কিছু মনে হলো না। যা কিছু বর্তমান, যা কিছু আমার চারদিকে চলছে, ফিরছে, খাটছে, খাচ্ছে, সমস্তই আমার কাছে অত্যন্ত দীন, অর্থহীন, অকিঞ্চিৎকর বলে মনে হলো। আমি কলম ছুঁড়ে ফেলে দিলাম। বিশাল খাতা বন্ধ করে তৎক্ষণাৎ টমটম চড়ে ছুটলাম। দেখলাম টমটম ঠিক গোধূলি মুহূর্তে আপনি সেই পাষাণ প্রাসাদের দরজার কাছে গিয়ে থামল। দ্রুত পদে সিঁড়িগুলো পার হয়ে ঘরের মধ্যে গিয়ে ঢুকলাম। আজ সমস্ত নিস্তব্ধ। অন্ধকার ঘরগুলো যেন রাগ করে মুখ ভার করে আছে। অনুতাপে আমার হৃদয় উদ্বেলিত হয়ে উঠতে লাগলো। কিন্তু কাকে জানাবো, কার কাছে ক্ষমা চাইব, খুঁজে পেলাম না। আমি শূন্য মনে অন্ধকার ঘরে ঘরে ঘুরে বেড়াতে লাগলাম। ইচ্ছে করছিল একটা যন্ত্র হাতে নিয়ে কারো উদ্দেশ্যে গান গাই, বলি, হে বন্হি, যে পতঙ্গ তোমাকে ফেলে পালাবার চেষ্টা করেছিল সে আবার মরবার জন্য এসেছে। এবার তাকে ক্ষমা করো, তার দুই পাখা দগ্ধ করে দাও, ভস্ম করে ফেলো। হঠাৎ উপর থেকে আমার কপালে 2 ফোঁটা অশ্রু জল পড়ল। সেদিন আরালি পর্বতের চূড়ায় ঘন ঘোর মেঘ করেছিল। অন্ধকার অরণ্য এবং সুস্তার কালো জল একটি ভীষণ প্রতীক্ষায় স্থির হয়েছিল। জলস্থল আকাশ সহসা শিউরে উঠল এবং হঠাৎ বিদ্যুৎ চমকানোর এক ভয়ঙ্কর ঝড় পাগলের মতো সব বাধা ভেঙে আর্তনাদ করতে করতে দূরের পথহীন বনের ভেতর দিয়ে ছুটে এলো।
প্রাসাদের বড় বড় ফাঁকা ঘরগুলোর দরজায় আঘাত লেগে সেগুলো যেন তীব্র কষ্টে হু হু করে কেঁদে উঠল। আজ ভৃত্যরা সব আপিস ঘরে ছিল, তাই এখানে আলো জ্বালাবার কেউ ছিল না। সেই মেঘাচ্ছন্ন অমাবস্যার রাত্রে ঘরের ভেতরে নিকষ কালো অন্ধকারের মধ্যেও আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম একজন রমণী পালঙ্কের নিচে গালিচার উপরে উপুর হয়ে শুয়ে দু হাত দিয়ে নিজের আলুথালু চুল টেনে টেনে ছিঁড়ছে। তার ফর্সা কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। কখনো সে শুষ্ক তীব্র অট্টহাস্যে হা হা করে হেসে উঠছে, কখনো ফুলে ফুলে গুমড়ে গুমড়ে কাঁদছে। তার দুই হাতে বুকের কাঁচুরি ছিঁড়ে ফেলে অনাবৃত বুকে আঘাত করছে। খোলা জানালা দিয়ে বাতাস গর্জন করে আসছে, আর মুষলধারে বৃষ্টি এসে তার সর্বাঙ্গ ভিজিয়ে দিচ্ছে। সারা রাত ঝড়ও থামে না, কান্নাও থামে না। আমি নিষ্ফল পরিতাপে ঘরে ঘরে অন্ধকারে ঘুরে ঘুরে বেড়াতে লাগলাম। কোথাও কেউ নেই, কাকে সান্ত্বনা দেব? এই প্রচণ্ড অভিমান কার? এই অশান্ত আক্ষেপ কোথা থেকে উঠে আসছে? পাগল মেহের আলী চিৎকার করে উঠল, तफत जाओ, सब झूठ है, सब झूठ है। দেখলাম ভোর হয়েছে এবং মেহের আলী এই ঘোর দুর্যোগের দিনেও যথা নিয়মে প্রাসাদ প্রদক্ষিণ করে তার অভ্যস্ত চিৎকার করছে। হঠাৎ আমার মনে হলো হয়তো ওই মেহের আলীও আমার মতো এক সময় এই প্রাসাদে বাস করছিল। এখন পাগল হয়ে প্রাসাদের বাইরে গিয়েও এই পাষাণ রাক্ষসের মোহে আকৃষ্ট হয়ে প্রতিদিন ভোরবেলায় প্রাসাদ প্রদক্ষিণ করতে আসে। আমি সঙ্গে সঙ্গে সেই বৃষ্টিতে পাগলার কাছে ছুটে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, मेहर अली, क्या झूठ है, क्या झूठ है? সে আমার কোনো কথার উত্তর না দিয়ে আমাকে ঠেলে ফেলে অজগর সাপের চতুর্দিকে ঘূর্ণায়মান মহাবিষ্ট পাখির মতো করতে করতে বাড়ির চারিদিকে ঘুরতে লাগলো। কেবল প্রাণপণে নিজেকে সতর্ক করবার বারংবার চেষ্টা করতে লাগলো, तफत जाओ, सब झूठ है, सब झूठ है। আমি সেই ঝড় জলের মধ্যে পাগলের মতো আপিসে গিয়ে করিম খাঁকে ডেকে বললাম, করিম খাঁ, এসবের অর্থ কি আমায় খুলে বলো। বৃদ্ধ যা বলল তার মর্মার্থ এই যে একসময় ওই প্রাসাদে অনেক অতৃপ্ত বাসনা, অনেক উন্মত্ত সম্ভোগের শিখা আলোড়িত হতো। সেই সব অন্তরের যন্ত্রণা, সেই সব নিষ্ফল কামনার অভিশাপে এই প্রাসাদের প্রত্যেকটি পাথরখণ্ড ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে আছে। কোনো জীবন্ত মানুষ পেলেই তাকে লালায়িত পিশাচির মতো খেয়ে ফেলতে চায়। যারা 3 রাত ওই প্রাসাদে বাস করেছে তাদের মধ্যে কেবল মেহের আলী পাগল হয়ে বাইরে আসতে পেরেছে। এ পর্যন্ত আর কেউ তার গ্রাস এড়াতে পারেনি। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে আমার উদ্ধারের পথ কি? বলো উদ্ধারের পথ কি? বৃদ্ধ বলল, একটিমাত্র উপায় আছে, তা অত্যন্ত দুরূহ, সেটাই তোমাকে বলছি। কিন্তু তার আগে ওই গুলবাগের একটি ইরানি কৃতদাসীর পুরাতন ইতিহাস বলা আবশ্যক। তেমন আশ্চর্য এবং তেমন হৃদয় বিদারক ঘটনা সংসারে আর কখনো ঘটেনি। এমন সময় কুলিরা এসে খবর দিল, গাড়ি আসছে। এত জলদি? তাড়াতাড়ি বিছানাপত্র বাঁধতে বাঁধতে গাড়ি এসে পড়ল। গাড়ির ফার্স্ট ক্লাসে একজন ঘুম ভেঙে জেগে ওঠা ইংরেজ জানালা দিয়ে মুখ বাড়িয়ে স্টেশনের নাম পড়বার চেষ্টা করছিল। আমাদের সহযাত্রী বন্ধুটিকে দেখেই "হেই, হ্যালো" বলে চিৎকার করে উঠল এবং নিজের গাড়িতে তুলে নিল। আমরা সেকেন্ড ক্লাসে উঠলাম। বাবুটি যে কে সে খবর পেলাম না, গল্পেরও শেষ শোনা হলো না। আমি বললাম, লোকটা আমাদেরকে বোকার মতো দেখে মজা করে ঠকিয়ে গেল, গল্পটা আগাগোড়া বানানো। এই তর্কের কারণে আমার থিওসফিস আত্মীয়টির সাথে আমার জন্মের মতো বিচ্ছেদ ঘটে গেছে।